ডিপ স্টেট মানে পর্দার আড়ালের শক্তি। এই শক্তি না দেখা যায় না ধরা ছোঁয়া যায়। এই শক্তিটির কথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই বলেছিলেন। তাকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত এই ডিপ স্টেট করেছিল, এমন অভিযোগ তিনি ক্ষমতায় থাকাকালেই করেছিলেন। কিন্তু বিরোধী পক্ষ সেটিকে কথার কথা বলেই মানতেন। শেখ হাসিনা পক্ষের লোকজন মনে করে এই ডিপ স্টেটের চক্রান্তই ছিল মেটিকুলাস ডিজাইন, যেটি কোটা সংস্কার আন্দোলনকে নিয়ে গিয়েছিল এক দফার সরকার পতনের আন্দোলনে। কিন্তু বিগত অন্তর্বর্তী সরকারের লোকজন এই অভিযোগ উড়িয়ে দিতেন। ডোনাল্ড ট্রাম্প স্বীকৃত ডিপ স্টেটের গুরু জর্জ সরোস কিংবা তার ছেলে বাংলাদেশে বন্ধু মোহাম্মদ ইউনূসের জন্য ছুটে এলেও ডিপ স্টেটের বিতর্ক তেমন একটা জমেনি অন্তর্বর্তী সরকারের আমলে। এমনকি কিছুদিন আগেও ব্রাকের মতো প্রতিষ্ঠান তাদের গবেষণা রিপোর্টে বাংলাদেশের ডিপ স্টেট কাজ করার কথা বললেও এই বিতর্ক তেমন একটা হালে পানি পায়নি। কিন্তু এতদিন যারা ডিপ স্টেটের মেটিকুলাস ডিজাইনকে তুড়ি মেরে উড়িয়ে দিতেন, সেই আসিফ নাহিদরা এখন বলছেন ডিপ স্টেট আছে, শুধু আছে না, তাদেরকে রীতিমতো অফারও দিয়েছিল। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ডিপ স্টেটের নাম নিয়ে লুকোচুরি খেললো। কি অফার দিয়েছেন সেটি খোলাসা করেছেন। এই ডিপ স্টেট নির্বাচন চায়নি। যদি এ কথা সত্যি হয় তাহলে প্রশ্ন ওঠে, এনসিপি আর জামাতও যে নির্বাচন চায়নি, সেটি কি তাহলে ডিপ স্টেটের সাথে হাত মিলেই? বড় প্রশ্ন হলো, এতদিন শেখ হাসিনার পক্ষ থেকে ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা বলা হচ্ছিল, আসিফ নাহিদ কি শেখ হাসিনার সেই কথার সত্যতাই তুলে ধরলেন? তার চেয়েও বড় প্রশ্ন উঠেছে, এতদিন পরে এসে কেন তারা ডিপ স্টেটের কথা বলছেন, নাকি তাদেরকে দিয়ে কেউ বলাচ্ছে? এমন সব প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যিনি বর্তমানে মোহাম্মদ ইউনূসের কিংস পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গত 26শে মার্চ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য দেন। সেখানে তিনি ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। যদিও তার 2 সপ্তাহ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেট জড়িত বলে মন্তব্য করেছিলেন। 10ই মার্চ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে এনসিপি আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ বলেছিলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ডিপ স্টেট ও দেশি বিদেশি চক্রদের আইনের আওতায় আনতে হবে। তবে নাহিদের এই বক্তব্য নিয়ে তখন অতটা সাড়া পড়েনি। কিন্তু আসিফ মাহমুদের বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে চলছে নানামুখী তুমুল আলোচনা। অনেকের কাছে প্রশ্নের উদ্রেক হচ্ছে যে এই ডিপ স্টেট আসলে কি, কারা এর সাথে জড়িত? আসিফ মাহমুদ 2 বছর পর এসে কেন এমন বক্তব্য দিচ্ছেন? আসিফ মাহমুদ ডিপ স্টেটের কথা বললেও সেই ডিপ স্টেটের কারা জড়িত তাদের নাম প্রকাশ্যে রহস্যজনকভাবে লুকোচুরি কেন করছেন, সেই প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটি হলো, ডিপ স্টেট কি আসিফ মাহমুদুরকে ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় বসিয়েছিল, নাকি ক্ষমতায় রাখতে চেয়েছিল? এই প্রশ্ন উঠছে কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালই এই ডিপ স্টেট নিয়ে কথা বলেছিলেন, প্রকাশ্যে জানিয়েছিলেন তার আশঙ্কার কথা। দর্শক, এখানে প্রথম প্রশ্ন, ডিপ স্টেট আসলে কি? রাজনীতি, ক্ষমতা আর গোপন প্রভাব, এই তিনের সংযোগে বারবার উঠে আসে ডিপ স্টেট প্রসঙ্গটি। এটি এমন একটি বিষয় যাকে আপনি না ধরতে পারবেন, না ছুঁয়ে দেখতে পারবেন। তাহলে কি শুধু কল্পনাতেই ডিপ স্টেট থাকে? উত্তর হলো, ডিপ স্টেটের অস্তিত্ব আছে, যেটি মূলত ক্ষমতার অপ্রকাশ্য একটি কাঠামো। এটি সরকার বা দৃশ্যমান প্রশাসনের বাইরে থেকে রাষ্ট্র পরিচালনায় প্রভাব ফেলে। সোজা কথায়, ডিপ স্টেট কোনো নির্দিষ্ট দাপ্তরিক কাঠামো নয়, বরং এটি রাজনৈতিক ধারণা যে রাষ্ট্রের ভিতর লুকিয়ে থাকা এমন এক ক্ষমতার কেন্দ্রকে বোঝায়, যারা জনগণের ভোটে নির্বাচিত না হয়েও পর্দার আড়াল থেকে জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করে। এটি এমন একটি নেটওয়ার্ক যেখান থেকে আমলাতন্ত্রের একটি অংশ, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনীর কিছু গোষ্ঠী বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, যারা সরাসরি সামনে না এসে নীতি নির্ধারণে ভূমিকা রাখে বলে ধারণা করা হয়। এদেরকে বলা হয় অদৃশ্য সুপার সরকার। এরা সব কলকাঠি নাড়বে, কিন্তু কারো কাছে এদের জবাবদিহিতা থাকে না। ধারণাটি এসেছে তুরস্কের একটি শব্দ থেকে, যাকে বলা হয় দেরিন দেপ্লেত। তবে মিশরের রাজনীতিতে এর প্রবল উপস্থিতি দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে বাইডেন প্রশাসন যে বিশ্বের অনেক দেশে ডিপ স্টেট হয়ে কাজ করার জন্য টাকা ঢালছিলেন সেই তথ্য সামনে এনেছিলেন। বাংলাদেশে ডিপ স্টেটের আলোচনা অনেক আগে থেকেই ছিল। সেই প্রসঙ্গে যাওয়ার আগে জেনে নেই অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, যার বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে, সেই আসিফ মাহমুদ ঠিক কি বলেছিলেন। 26শে মার্চ এনসিপি সভায় আসিফ মাহমুদ বলেছিলেন, তারা যখন সরকারের দায়িত্বে ছিলেন শুরুর দিকে তাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে অফার করা হয়েছিল। দর্শক, আসিফ মাহমুদের কাছে তার এই বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছে প্রথম আলো। সেখানে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার প্রথম 3 থেকে 5 মাসের মধ্যে বিভিন্ন প্রভাবশালী প্রতিষ্ঠান বা ডিপ স্টেটের পক্ষ থেকে এই যোগাযোগ করা হয়েছিল। এর অর্থ হলো মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেয়ার 3 থেকে 5 মাসের মধ্যে ডিপ স্টেট যোগাযোগ করেছিল এবং কিছু প্রস্তাব দিয়েছিল। সেসব প্রস্তাবের মূল নির্যাস ছিল আওয়ামী লীগ সরকারের সাংবিধানিক মেয়াদ অর্থাৎ 2029 সাল পর্যন্ত এই সরকারকে টিকে থাকার জন্য যাবতীয় সহযোগিতা করবে ডিপ স্টেট। এর বিনিময়ে তাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হতো। আসিফ মাহমুদ দাবি করেছেন, ডিপ স্টেট ক্ষমতায় থাকার পুরো প্রক্রিয়া সাজিয়ে দিয়েছিল, কিন্তু ইউনূসের অন্তর্বর্তী সরকার তাতে সায় দেয়নি, বরং অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে চেয়েছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে আসিফ মাহমুদ এখানে মিথ্যা তথ্য দিয়েছেন, যেটির প্রমাণ মিলে তারই সহকর্মী ধর্ম উপদেষ্টা এএফএম খালেদ হোসেনের একটি পোস্ট থেকে। সাবেক ধর্ম উপদেষ্টা 19শে মার্চ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, প্রফেসর ইউনূসের ব্যক্তিগত ইচ্ছা ছিল সংস্কারের প্রধান ধাপগুলো সম্পন্ন করে 2026 সালের শেষের দিকে নির্বাচন আয়োজন করা, কিন্তু রাজনৈতিক বাস্তবতায় সবসময় পরিকল্পনা অনুযায়ী এগোয় না। রাজনৈতিক দলগুলো, বিশেষত বিএনপির অব্যাহত চাপ ও রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দেন। দর্শক, আপনাদের হয়তো মনে আছে, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত এমন কথা বলেছিলেন বিদেশি সংবাদ মাধ্যমকে। কথা বলার পর থেকে ইউনূসের রোষানলে পড়েছিলেন সেনাপ্রধান। মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিতে কত টালবাহানা করেছিলেন সেটি 18 মাসে বহুবার পরিষ্কার হয়ে গেছে। আসিফ মাহমুদ বলছেন, ডিপ স্টেট চায়নি 2029 সালের আগে নির্বাচন হোক। ফ্ল্যাশব্যাক করে দেখে নেওয়া যাক কারা জাতীয় সংসদ নির্বাচন চায়নি। এনসিপি নেতারা বলেছিলেন 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না, যদি হয় তাহলে অধ্যাপক ইউনূসকে জুলাই যারা মারা গেছে তাদের ফেরত দিতে হবে। জামাত ইসলামীর নেতারা নির্বাচন হলে দেশ অচল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তাহলে কি মোহাম্মদ ইউনূস, এনসিপি, জামাত ডিপ স্টেটের সহযোগী ছিল? অবশ্য মোহাম্মদ ইউনূসের 3 সহযোগী ডিপ স্টেট নিয়ে মুখ খুলতে রাজি হননি। সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন এবং সৈয়দা রিজওয়ানা হাসান অনলাইন পোর্টাল চর্চার কাছে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আরেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, তিনি এ নিয়ে মন্তব্য করে আর কোনো সংবাদের শিরোনাম হতে চান না। বোঝাই যাচ্ছে ডিপ স্টেট নিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছেন ইউনূসের ঘনিষ্ঠজনেরা। আসিফ মাহমুদের বক্তব্যের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল নির্বাচনের রোড ম্যাপ নিয়ে। তিনি দাবি করেছেন যে ডিপ স্টেট কেবল ক্ষমতার অফারই দেয়নি, বরং তারা পুরো একটি কর্ম পরিকল্পনা নিয়ে এসেছিল, যে কিভাবে বিএনপি এবং অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোকে মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। বিশেষ করে তারেক রহমান সহ বিএনপির শীর্ষ নেতাদের সাজাগুলোকে আইনি প্রক্রিয়ায় এমনভাবে আটকে রাখা যাতে নির্বাচন হলেও তারা অংশগ্রহণ করতে না পারে। দর্শক, আবারও ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাক, খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল শেখ হাসিনার পতনের পরপরই রাষ্ট্রপতির অর্ডারে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত নেতারা জেল থেকে বের হয়ে গিয়েছিল কয়েকদিনের মধ্যেই। দর্শক, মোহাম্মদ ইউনূসের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের শাসনের একটি মূল্যায়ন রিপোর্ট দিয়েছিল ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা বিআইজিডি। গত 31শে জানুয়ারি সংস্থাটি তাদের রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় অধ্যাপক ইউনূসের পেছনে শুরুতে জনসমর্থন ছিল। তিনি চাইলে ব্যাপক সংস্কারের পক্ষে একটি অবস্থান নিতে পারতেন, কিন্তু শেষ পর্যন্ত যে যেদিকে দিয়ে চাপ দিয়েছে তিনি সেদিকে চলে গেছেন। সমঝোতা করে ফেললেন বিএনপির সঙ্গে, ছাত্রদের সঙ্গে বা আমলাতন্ত্রের সঙ্গে। বিআইজিটির রিপোর্ট অনুযায়ী যাদের চাপে ইউনূস বারবার সরে যেতেন তারাই ছিল ডিপ স্টেট। সে রিপোর্ট অনুযায়ী মোহাম্মদ ইউনূস যে মবের রাজত্ব তৈরি করেছিল, সে মব যেভাবে বলতো অন্তর্বর্তী সরকার সেভাবেই চলতো।
দর্শক, আসিফ মাহমুদের ভাষ্য অনুযায়ী ডিপ স্টেট তাদের প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 3 থেকে 6 মাসের মধ্যে। অথচ 2024 সালের 23শে মে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিপ স্টেট নিয়ে বক্তব্য দিয়েছিলেন। ওই বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন। 2024 সালের 23শে মে গণভবনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের একটি বৈঠক ছিল। সেই বৈঠকের সূচনা বক্তব্যে শেখ হাসিনা বলেছিলেন, বাংলাদেশে একটি বিদেশি শক্তি এয়ারবেস নির্মাণের প্রস্তাব দিয়েছিল, তবে তিনি স্পষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি। একই বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠনের চক্রান্ত চলছে। তিনি আরো উল্লেখ করেন, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা তিনি হতে দিচ্ছিলেন না। এটা তার একটা অপরাধ। এই বক্তব্য দেওয়ার 2.5 মাসের মধ্যে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হয়। আসিফ মাহমুদ ডিপ স্টেট নিয়ে বক্তব্য দেওয়ার পর অনলাইনে অনেকে প্রশ্ন রাখছেন, তাহলে কি শেখ হাসিনার কথাই ঠিক? ডিপ স্টেট চেয়েছে বলে কি শেখ হাসিনার পতন হয়েছে? দর্শক, 2024 সালে ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা যে আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, সেই আন্দোলনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের ভূমিকা ছিল এমন আলোচনা বিভিন্ন সময় উঠে এসেছে। কিন্তু অন্তর্বর্তী সরকার গুণমুগ্ধদের পক্ষ থেকে বরাবরই এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। আবার 2007 সালে যে 111 সরকার, সেটিতেও ডিপ স্টেটের সরকার ছিল এমন অভিযোগও আছে। এসব অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এটি পরিষ্কার অনেক আগে থেকেই বাংলাদেশে বিদেশি আর দেশীয় শক্তি মিলে ডিপ স্টেট কাজ করছে। আসিফ মাহমুদ নাম প্রকাশ না করলেও বলেছেন, ডিপ স্টেটের মধ্যে বিদেশি শক্তি ছিল। 2025 সালের 20শে মার্চ আমাদের প্রচারিত একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে বিদেশি শক্তি জুলাই আন্দোলনের সময় কাজ করেছিল। বাংলাদেশের জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দলের রিপোর্ট প্রকাশিত হয়েছিল গত বছরের 12 ফেব্রুয়ারি। সেই রিপোর্টের 38 নম্বর পৃষ্ঠার 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের পরিণতি কি হতে পারে সেটি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষকে জুলাই আন্দোলন চলাকালে জানানো হয়েছিল, যার কারণে বাংলাদেশের সেনা সদস্যরা জুলাই আন্দোলনে গুলি চালায়নি বলে মন্তব্য করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। তার প্রমাণ হিসেবে 2024 সালের 29শে জুলাই জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে যে তথ্য তুলে ধরা হয়েছিল তার রেফারেন্স টানা হয়েছে। ঠিক যেমন ভয় 2007 সালের সময় দেখানো হয়েছিল। সেই সময় এই বিদেশি শক্তি পরিচিত ছিল টুইস্টি গ্রুপ নামে, যাদের বাংলাদেশের টুইস্টি গ্রুপের একটি অংশ বলেই পরিচিত। দর্শক, সারা দুনিয়া জুড়ে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ডিপ স্টেট হিসেবে ভূমিকা রাখার অভিযোগ আছে। 1 জানুয়ারি 2023 থেকে 1 এপ্রিল 2024 সাল পর্যন্ত ট্রাম্পের ট্রুথ সোশ্যালের একটি বিশ্লেষণ অনুসারে ট্রাম্প 56 বার এই ডিপ স্টেটকে ছাড়খাড় করে দেওয়ার কথা বলেছেন। এর মধ্যে 9টি পোস্টে তিনি কিভাবে ধ্বংস করবেন সে পরিকল্পনার কথা বলেছেন। বলা হয়, বিল ক্লিন্টন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সারা বিশ্বের অনেক দেশে সরকার পরিবর্তন কিংবা নিজেদের পছন্দসই সরকার বসানোর জন্য মার্কিন প্রশাসন কাজ করত। আর দুনিয়াব্যাপী এই ডিপ স্টেটের গুরু হলেন জর্জ সরোস। এই সরোসের অকৃত্রিম বন্ধু হলেন মোহাম্মদ ইউনূস। ইউনূস ক্ষমতা থাকাকালে সরোসের ছেলে 2 বার বাংলাদেশে এসেছিলেন, যেটি অতীতে কখনোই ঘটেনি। সরোসের ছেলে একটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছিলেন, সেটির নাম এনসিপি। আসিফ মাহমুদ যে বিদেশি শক্তির কথা বলেছেন, সেটি নিশ্চয়ই জর্জ সরোস কিংবা পিটার হাস নয়, যারা এনসিপির বন্ধু। যদি না হয়, তাহলে অন্য বিদেশি শক্তি কারা, যারা ইউনূসকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিলেন? দর্শক, যদি অনেক আগে থেকে বাংলাদেশের ডিপ স্টেট কাজ করে থাকে, তাহলে আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলামের যে সরকার ছিল, সেটি যে ডিপ স্টেট এনেছিল, সে অভিযোগ সত্যি হয়ে যায়। তাহলে প্রশ্ন ওঠে, আসিফ নাহিদরা এখন কেন হঠাৎ করে ডিপ স্টেটের কথা বলছেন? তারা হঠাৎ এমন ডিপ স্টেটের গল্প রাজনীতির ময়দানে ছাড়লেন কেন? গণতন্ত্রের প্রতি নিজেদের শ্রদ্ধাবোধের প্রমাণ দিতে, নাকি একটি বিতর্ক উস্কে দেওয়ার চেষ্টা, নাকি তাদের দিয়ে কেউ বলাচ্ছেন? হাদি হত্যাকাণ্ডের সাথে ডিপ স্টেটের রাতারাতি সম্পর্ক তৈরি করছেন এমন এক সময় যখন হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন ধরা পড়েছে, এটা কি গুমর ফাঁস হয়ে যাওয়ার ভয় থেকে? প্রশ্ন উঠেছে, আসিফ মাহমুদ বলছেন ডিপ স্টেট চায়নি নির্বাচন হোক। অভিযোগ আছে, হাদি হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল যাতে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং
তাতে নির্বাচন বানচাল হয়ে যায়। আবার এনসিপি ও জামাত প্রকাশ্যে নির্বাচনের বিরোধিতা করেছে। বিভিন্ন ইস্যু, সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, পিআর পদ্ধতি, জুলাই সনদ ইত্যাদি সামনে এনে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশলও তারা নিয়েছিল। দৈনিক ইনকিলাবের এক রিপোর্টে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন দুর্নীতির দায়ে অভিযুক্ত আসিফ মাহমুদকে ডেকে নিয়ে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা উচিত, ডিপোজিটের মুখোশ খুলে দেওয়া প্রয়োজন। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী